আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো দেখতে দেখতে ঈদ তো চলেই এসেছে। কোরবানির ঈদ যেহেতু, গরু তো সবাই কিনবে, সাথে ফ্রিজ পরিষ্কার হবে। তো এর সাথে তো ঘরদোরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো এর জন্য এই যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লেগে পড়েছি। তো আজকে পুরো বাসাটা একদম ডিপ ক্লিন করে নিব। সবকিছু ঝেড়ে পরিষ্কার করে মুছে একদম ক্লিন করে নিব। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদেই আছেন। তো এই তো সব কিন্তু একদম মুছে টুছে ক্লিন করে নিচ্ছি। আর এগুলো তো সবসময় আসলে ওইভাবে মোছা হয় না, হয়তো সাপ্তাহিক বা 15 দিন বা 1 মাসে হয়তো বা একদম খুব ভালো করে পরিষ্কার করা হয়। তো সেই কাজটাই আজকে ঈদের আগে একবারে করে নিচ্ছি। আর হাতের কাছেরগুলো তো সবসময় পরিষ্কার করা হয়, এগুলো যেহেতু একটু উপরে, তো ওইভাবে সবসময় আসলে করা হয় না। আর এখন তো আমার সব প্রিয় আপুদেরই দেখছি, সবাই কিন্তু আমরা ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। সাথে তো ফ্রিজ পরিষ্কারের কাজও চলছে। তো আমি তো মাঝে মাঝে বলি যে এটা হচ্ছে বছরে একবার ফ্রিজ পরিষ্কার করার দিবস। তো সেই দিবসটা আসলে পালন করতেই হয় প্রতি বছর। এমনিতে তো করাই হয়, এছাড়া আসলে কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু সবাই ফ্রিজটাকে পরিষ্কার করে নেওয়া হয়। তো ফ্রিজটাও ক্লিন করব। আগে বাড়িঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, ফ্রিজটা একদম শেষ পর্যায়ে গিয়ে পরিষ্কার করব। তো এই তো উপরের গুলো সব পরিষ্কার করে এখন খাটটাও মোটামুটি ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের গৃহিণীদের তো প্রতিনিয়ত এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। তো এটা তো আসলে ওইভাবে ধরে বেঁধে নিয়ম করে কাজ করার কিছু নেই। যখন যেটা হাতের কাছে হয় তখন সেটাই করে ফেলি। তারপরও কিছু কাজ যেগুলো প্রতিনিয়ত হয়তো করা হয় না, সেগুলো কিন্তু একটা টাইমে করতে অনেকটাই কষ্ট হয়। আর আমার যেহেতু রোড সাইডে একদম বাসা, তো অনেক পরিমাণে ধুলাবালু পড়ে, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে ধুলা হয়। মানে এখন মুছে যাব, সকালে যদি মুছে যাই, হয়তো পরের দিন সকালেই দেখতে পাবো আবার প্রায় 1 ইঞ্চি পরিমাণে ধুলা জমে গেছে। প্রচুর পরিমাণে ধুলা ময়লা হয়। যাদের রোড সাইডে বাসা তারা কিন্তু বুঝতে পারবেন। কোথা থেকে যে ধুলাগুলো আসে আমি জানি না। মনে হয় ধরলে যে মনে হয় 1 বছর পর্যন্ত এটা পরিষ্কার করা হয় নাই, মোছা হয় নাই এরকম। কিন্তু এগুলো কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা হচ্ছে, প্রতিদিনই মোছা হচ্ছে। তারপরও এত পরিমাণে ধুলা আসলে কোত্থেকে আসে আমি জানি না। তো এই যে এখানে একটা বোতলের মধ্যে আমার ছেলে আসলে ম্যাজিক বল ঢুকিয়ে পানি দিয়ে রেখে দিয়েছিল। তো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যারা এই পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এখনই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ আজকে ভালো লেগে যায় আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকতে পারেন। আশা করছি ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লাগবে। তো এখন এই তো ওয়াল ক্যাবিনেটটাও একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এটা তো কিছুদিন আগেই আমি একদম সবগুলো কাঁচের জিনিস বের করে ধুয়ে মুছে আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো ওয়াল ক্যাবিনেট খুব সহজে কিভাবে গুছানো যায় সেটার 2টা টিপস আমি শেয়ার করেছিলাম। তো আমার ভিডিওটা আছে, আমি আই বাটনে দিয়ে দিব, চাইলেই কেউ দেখে নিতে পারবেন। তো এখন এই যে বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না, যেহেতু সামনে ঈদ, একবারে চাঁদ রাতে নতুন চাদরটা বিছিয়ে নিব। তো এর জন্য এখন আর বিছালাম না। আর আমার ছেলেরা তো মাশাল্লাহ এখন বিছালে একদম নষ্ট করে ফেলবে। তো ঈদ যেহেতু সামনে, একদম ঈদের আগেই নতুন চাদরটা বিছিয়ে নিব।
আর এই চাদরটা বিছিয়েছি বেশি দিন হয়নি, তো এর জন্য আজকে আর চাদরটা চেঞ্জ করলাম না। তো এই তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু শেষ। এরপর শুধু ঘরটা ঝাড়ু দিব, আর ঝাড়ু দিয়েও কিন্তু বেশ অনেকগুলো ময়লা আমি বের করেছি। আর এই যে এখানে যে তসবিহগুলো পড়া হয় প্রতিনিয়ত, তো আমি এটা হচ্ছে একটা স্ট্রে, তো আমাদের বাসায় আসলে কেউ ওইভাবে ব্যবহার করে না, যার জন্য ওইটার মধ্যেই আমি পড়ার তসবিহগুলো রেখে দিয়েছি। আর এই যে সে ম্যাজিক বলটা আসলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর বোতলটাও যেহেতু একদম কাচের মতন, কাচের না কিন্তু কাচের মতন দেখতে ভালো লাগে, তো এটাও আসলে শোপিসের মতন সাজিয়ে রাখতে ভালোই লাগে। আর আমার ঘরে তো দুষ্ট দুইটা ছেলে আছে, মেয়েরা কিন্তু অনেক লক্ষ্মী হয়, মেয়েরা কিন্তু খুব পরিপাটি হয়, সাজানো গোছানো হয়, ওরা সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করে। আর আমার ঘরে যে দুইটা দুষ্ট বাচ্চা আছে, এখন গুছিয়ে যাব দেখবেন ঠিক 2 মিনিট পরে এই যে দেখেন চলে এসেছে। মানে এখন পরিষ্কার করে গুছিয়ে রেখে গেছি, এসেই দেখি আবার সে এটা নিয়ে বসে পড়েছে। মানে এমন একটা অবস্থা, গুছিয়েও এদের জন্য কখনোই কিন্তু ওইভাবে রাখা যায় না। তো তারা দুইটা ভাই মিলে বিছানার উপরে এমন অত্যাচার করে যে প্রায় সবসময় বিছানাটা অগোছানোই থাকে। যাদের ঘরে ছেলেবাবু আছে তারা নিশ্চয়ই জানেন একটু বেশি দুষ্ট হয়। আর মেয়েবাবুরা কিন্তু তুলনামূলক ওর থেকে একটু কমই হয় মনে হয়, আর সাজানো গোছানো হয়। একটু বড় হলে তো কথাই নেই, আরো বেশি সাজিয়ে গুছিয়ে রাখে ঘরটাকে। তো এই যে লাইটটাও একটু জ্বালিয়ে দেখিয়ে দিলাম, আমার ছেলে বলছিল আম্মু একটু লাইটটাও জ্বালিয়ে দেখাও, ভালো লাগবে। তো এগুলো আসলে ওরই লাগানো, তো বাচ্চা মানুষের জন্য আর খোলাও হয় না, ওর কাছে ভালো লাগে। আর রাত্র হয়ে গেলে সন্ধ্যার পরে লাইটগুলো জ্বালিয়ে দিলে অন্ধকারে আরো বেশি ভালো লাগে। তো এখন এই তো চলে এসেছি রান্নাঘরে, আজকে পটল দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করব। এমনিতে তো আমরা সবসময় চিংড়ি মাছ দিয়ে পটল ঝোল করে রান্না করি, ওটা খেতে বেশ মজা লাগে, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো। তো আজকে আমি ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি, পটল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করি, দেখি কেমন লাগে। তো এর জন্য এই তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর এখানে এখন আমি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর দিব অল্প একটু ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটাকে একটুখানি পানি দিয়ে পেস্ট করে নিব। তাই তো মশলাটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপর আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। এই তো মশলাটা একদম গলে গেছে, এখন এই তো পেঁয়াজটাও ভেজে রেখেছি। এখন মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। আসলে আমরা তো সবাই হলুদ মরিচ এগুলো মানে বেসিক মশলা দিয়ে সবাই রান্না করি, কিন্তু রান্নার ধরনটা বা রান্নার মশলার পরিমাণটা মানে এক একজন এক এক রকমের করে ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা আসলে ডিফারেন্ট হয়। তো সবাই কিন্তু একই জিনিস দিয়ে রান্না করে, তারপর এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকমের স্বাদ, এক এক রকমের মজা। সেটা আসলে যার যার রান্নার ধরন অনুযায়ী পরিবর্তন হয়। তো ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে একটু রান্নায় পরিবর্তন আনতে পারলে ভালো লাগে। তো এই তো মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পটলটা আর আলুটা দিয়ে দিয়েছি। এখন এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না, জাস্ট এইভাবেই ঢেকে আমি এটাকে বেশ অনেকক্ষণ যাবত কষিয়ে নিব। আর দেখবেন এই তরকারিগুলো যেহেতু একটু পানি তরকারি, তো এগুলো আসলে অনেক ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু মশলাটাও ভিতরে যায়, আর রান্নার টেস্টটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা আসলে খেতে বেশ মজা লাগে। মানে এখনই যদি একটু হালকা কষিয়ে পানি দিয়ে দেই তাহলে কিন্তু তরকারিটা একদম পানসে মনে হবে, পানসে লাগবে খেতে।
আর এইভাবে কিন্তু একদম কষানোর উপরে সেদ্ধ করে নিলে কিন্তু তরকারিটা খেতে বেশি স্বাদের হয়। তো এই যে আমি কিন্তু বেশ অনেক সময় নিয়ে কষিয়েছি, আর আমার তরকারিটা কিন্তু একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে, 90%ই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেক চুলায় আবার গরম পানি করে রেখে দিয়েছিলাম। এখন ঝোলের পরিমাণ অনুযায়ী অল্প একটু গরম পানি দিয়ে দিব। আমি যে পরিমাণে ঝোলটা রাখতে চাচ্ছি ওই পরিমাণে। আর যেহেতু গরম পানি দিয়েছি অলরেডি কিন্তু বলকও চলে এসেছে, আর আমার আলু পটল অলরেডি কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছটা দিয়ে দিব, দিয়ে খানিকটা বলক দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো, হয়ে যাবে। আর আগে আগে ঝোল দিয়ে দিলে কিন্তু তরকারিটা একদম পানসে হয়ে যায়। আর আরেকটা টিপস হচ্ছে, দেখবেন পটল, লাউ, ধুন্দুল বা আরেকটা তরকারি আছে, মানে পানসের যে তরকারিগুলো, ওই তরকারিগুলোতে 1 চিমটি পরিমাণে একটু চিনি দিয়ে দিবেন। চিনি দিয়ে দিলে এই তরকারিগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয়। আমি কিন্তু আজকে এই রান্নাটাতে 1 চিমটি মানে 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি পরিমাণে লবণ যেরকম উঠাই আমরা 3 আঙ্গুল দিয়ে, ওরকম একটু চিনি উঠিয়ে আমি দিয়ে দিয়েছি। হাফ চামচেরও হয়তো কম। তো ওই পরিমাণে একটু চিনি দিয়ে দিলে কিন্তু রান্নাটার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। সেটা লাউ, পটল বা ধুন্দুল, এই টাইপের যে পানি জাতীয় তরকারিগুলো, ওগুলোতে একটু পরিমাণে চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। তো যারা কখনো খাননি একসময় খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা দিলেও ভালো লাগতো। তো এই জন্য আমি আবার একটু জিরা টেলে তারপর টালা জিরাটা এখানে আমি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। শিং মাছে কিন্তু টালা জিরার গুঁড়াটা ভালো লাগে বেশ, তো এর জন্য টালা জিরার গুঁড়াটা একটু দিয়ে দিলাম। আর তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আমি খেয়েছি তারপরে তো বলছি, মানে অনেক মজার হয়েছিল রান্নাটা। তো যারা কখনো পটল দিয়ে শিং মাছ দিয়ে এভাবে খাননি অবশ্যই খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আর 1 চিমটি চিনি কিন্তু অবশ্যই দিবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে, ভালো লাগবে। তো রান্না করে খেয়ে দেখতে পারেন। তো রান্নাটা তো হয়ে গেছে। তো এখন এই তো চলে এসেছি বিকালে। তো বিকালে ছেলেকে এই যে আম কেটে দিয়েছিলাম। তো বাচ্চাদের আসলে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু তারা অনেক খুশি হয়, আর নতুন একটা জিনিস দেখে আর খেতে বেশ আগ্রহী হয়। তো খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ, তার নাকি বেশ ভালো লেগেছিল। সে একদম দেখে ছবি টবি তুলে তারপরে খেয়েছে। আর আমি আবার এদিকে এই যে একটু চিড়া নিয়ে বসেছিলাম, চিড়া ভিজিয়ে রেখেছিলাম। সেই চিড়া, দুধ আর আম দিয়ে খাচ্ছি সন্ধ্যার নাস্তায়। তো বেশ ভাল লাগছিল, একদম ঠান্ডা, পেটটাও ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডার সময় আমটাও ঠান্ডা ছিল ফ্রিজের, তো অনেক মজা লেগেছে। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।